হবে। তাহলে দেখো যে প্রোটোপ্লাজমটা কি কোষের ভেতরে অর্ধস্বচ্ছ থরথরে জেলির মতো বস্তু থাকে, তাকে প্রোটোপ্লাজম বলা হয়। ছোট ক্লাস থেকে পড়ে আসছো প্রোটোপ্লাজম তো এই জায়গায় দেওয়া নেই, আমি প্রোটোপ্লাজমটা বুঝতেছি না যে আচ্ছা বুঝাচ্ছি আমি। তো এই জিনিসটা ছোট ক্লাস থেকে সংখ্যা পড়ছে মনে হয় যে কোষের ভেতরে অর্ধস্বচ্ছ, একদম স্বচ্ছ না, অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, তাদেরকে প্রোটোপ্লাজম বলে। তার মানে কি, এই যে আমরা কোষ দেখছি না, এই কোষের ভেতরে এই যে কোষ প্রাচীর বাদ দিলে কি বলতো, কোষ প্রাচীর বাদ দিলে যা আছে পুরোটা সব মিলিয়ে বলি আমরা প্রোটোপ্লাজম। একটা কোষের কোষ প্রাচীর বাদ দিলে যা আছে পুরাটা কি প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষ ঝিল্লি দ্বারা ঘেরা। কিন্তু কোষ প্রাচীরও তো কিন্তু ও না কোষ ঝিল্লি প্রোটোপ্লাজম আছে, ঠিক আছে। কোষ ঝিল্লিটা প্রোটোপ্লাজমের মধ্যে পড়ে, আবার অনেকে আবার বাতও দেয়, ঠিক আছে। তো কোষ ঝিল্লি দ্বারা ঘেরা, আমরা কি বলি, কোষ ঝিল্লি দ্বারা ঘেরা সমজায় বস্তু কে আমরা প্রোটোপ্লাজম বলা হয়। তাহলে প্রোটোপ্লাজমে কি থাকে, এই যে আমি লিখছিলাম প্রোটোপ্লাজমে লিখছিলাম হলো কি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তো আমাদের কোষের ভেতরে তো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দুইটা জিনিসই আছে, তাই না? তাহলে এই পুরো জিনিসটাই হলো কি প্রোটোপ্লাজম, বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হলো কি প্রোটোপ্লাজম। কোথায় গেল? ওকে, তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছু কি বলতো প্রোটোপ্লাজম। এবং কি কোষ ঝিল্লি নিজেও কি বলতো প্রোটোপ্লাজমের অংশ, বুঝতে পারছো? ওকে, তাহলে কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও নিউক্লিয়াস, বুঝতে পারছো? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস, আর কিছু তরল থাকে যার মধ্যে আসলে কোষীয় অঙ্গাণুগুলা থাকে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে প্রোটোপ্লাজম কি বললাম, প্রোটোপ্লাজম হলো কোষ ঝিল্লি দ্বারা ঘেরা কোষের সমুদায়, বিষয়টাই হলো প্রোটোপ্লাজম। এবং কোষ ঝিল্লি নিজেও, তো এখানে কি থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে, আর কি থাকবে নিউক্লিয়াস, আর কিছু তরল উপাদান থাকবে, তাই না? ওকে, তারপর হলো কি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোনটা, এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের পরে এবং প্রাণী কোষের ক্ষেত্রে বাইরের যে আবরণটা, এটা হলো কি বলতো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি তুমি বোঝো বুঝো না? এই যে কোষ ঝিল্লি হলো কি, এই যে কোষ প্রাচীর আছে না, কোষ প্রাচীরের পরে এই যে যেটা মনে করো সাইটোপ্লাজম মানে প্রোটোপ্লাজমকে কভার করে যেটা আছে সেটা হলো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, বুঝতে পারছো? আর হ্যাঁ, আর এই যে প্রাণী কোষের ক্ষেত্রে বাইরের যেটা আবরণ সেটা হলো কি বলতো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বা কোষ পর্দা, কোষ ঝিল্লি বা কোষের পর্দা, প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, বুঝতে পারছো? ওকে, তাহলে প্রোটোপ্লাজমের বাইরে এটা কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলা হয়। সংজ্ঞা মুক্ত করতে হবে। তাহলে এটা কই থাকে, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট, ঠিক আছে? স্থিতিস্থাপক স্থিতিতে বসো না, যাতে যে অবস্থান আছে সেই অবস্থান থাকতে চাওয়ার পদ্ধতিতে প্রমাণ, অর্থাৎ তুমি টেনে নিলে আবার আগের অবস্থানে চলে আসবে ইলাস্টিকের মতো, তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। ওকে, এটা আসলে প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত, ঠিক আছে? প্রোটিন লিপিড বাইলেয়ার, ঠিক আছে? লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এটা বই নাই হয়তো। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলি আমরা? মাইক্রোভিলাই। এই যে একটু দেখলাম না কোষ ঝিল্লির ভাঁজকে, হ্যাঁ ওই যে উপরে দেখলাম না, উপরের দিকে অংশ আছে না, এই যে এদেরকে বলা হয় মাইক্রোভিলাই। তাহলে কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। সাধারণত এটা কাদের ক্ষেত্রে থাকে বলতো? প্রাণী কোষে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত 1:1 মানে সমান সমান অনুপাতে থাকে, প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত বা তৈরি হয়। কোষ ঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা। কেমন পর্দা বলতো? মানে সব কিছুকে যাইতে দেয় না, সিলেক্টিভলি কিছু যাইতে দেয়, কিছু যাইতে দেয় না। কোষ ঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হয় অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে কি করে আলাদা রাখে, বুঝতে পারছো? তাহলে মনে রাখতে হবে এটা একটা বৈষম্যভেদ্য পর্দা, সবাইকে যেতে দেয় না। হ্যাঁ, অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে? যেমন লিপিড সলুবল যেগুলো হলো কি চর্বিতে দ্রবণীয় লিপিড সলুবল, ওইগুলো মেনলি যাইতে দেয় আর কি। তো এগুলো কি করে, এটা হলো কি অর্ধবেদ্য পর্দা দ্বারা গঠিত, অভিস্রবণের মাধ্যমে পানি খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোর মধ্যে কি করে আলাদা করে, পাশাপাশি কোষগুলোকে কি করে আলাদা করে রাখে। তাহলে সংজ্ঞা কি বললাম মুক্ত করতে হবে। এটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। তুমি যখন সংজ্ঞা লিখবা যেটা বলবে শুধু ওটাই বলবা, আর কিছু বলতে হবে না। যদি বলে প্লাজমা লেমা কাকে বলা হয়, তাকে প্লাজমা লেমা বলে, তাকে কোষ ঝিল্লি বলে, ঠিক আছে? ওকে।
তাহলে এটা ভাঁজকে কি বলা হয়? এমসিকিউতে আসবে, কোষ ঝিল্লির ভাঁজকে Microvilli। মাইক্রোভিলাই বলা হয়। ওকে, এটা কি দ্বারা গঠিত? লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। ওকে, এটা কেমন পর্দা? বৈষম্য ভেদ্য পর্দা। এটা কি করে? পানি এবং খনিজ লবণ চলাচলে নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে আলাদা করে। সহজ না? এটা বুঝে পড়তে হবে, বুঝছো? ওকে, এখন হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ এই যে আমরা জানলাম যে প্রোটোপ্লাজম, কে বলো তো? প্রোটোপ্লাজম। এখানে দুইটা অংশ আছে, একটা হলো কি বলো তো? নিউক্লিয়াস, আর একটা হলো সাইটোপ্লাজম। মানে প্লাজমা মেমব্রেন দ্বারা ঘেরা, বা এই যে প্লাজমা লেমের দ্বারা ঘেরা যে উপাদানগুলো আছে ওর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো কি? সাইটোপ্লাজম। বুঝতে পারছো? ওই যে মাঝের গোলটা প্রাণী কোষের ক্ষেত্রে, বা যে সাইডে যে গোল যেটা থাকে ওটা হলো নিউক্লিয়াস, চেনো তো? আর বাকি যা আছে সবই সাইটোপ্লাজম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে কোষ গহ্বর দেখি, এটাও কিন্তু কোথায়? এটা সাইটোপ্লাজমের মধ্যেই পড়বে, ঠিক আছে? এটাও সাইটোপ্লাজমের মধ্যে পড়বে। ওকে, বুঝতে পারছো? তো এই যে সাইটোপ্লাজমের মধ্যে অনেক অঙ্গাণু থাকে, আমরা এই যে দেখলাম, এই যে দেখো, এই যে কত কত অঙ্গাণু থাকে না, ছোটো ছোটো। এদেরকে অঙ্গাণু বলতেছি কেন? এরা খুবই ছোট, এদেরকে অঙ্গ না বলে কি বলতেছি? অঙ্গাণু, ক্ষুদ্র। ওকে, তাহলে অনেক অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুগুলো কী কী আমরা এখন পড়বো বিস্তারিত। অঙ্গাণুগুলো তো আমরা পড়ে আসছি, তাই না? কী কী অঙ্গাণু আছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, পড়ছি না? ওকে, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নাই তোমাদের বইয়ে এত কিছু, যাই হোক, লাইসোসোম, ওকে, পারোক্সিসোম, আরও অনেক কিছু আছে। দেখো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তাহলে এগুলো কী কী? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে, বুঝছো? সহজ কথা যদি বলি, প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে সরিয়ে নিই, প্রোটোপ্লাজম কেন? মানে ওইবারে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে সরায় নাও, তাহলে যা থাকে থাকবে সেটাই হলো কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। বুঝছো এটা? না বুঝতে পারলো? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা সরিয়ে নিলে, হ্যাঁ, এই দেখো, না বুঝতে পারলে বলবা। এই পুরাটা কি বলো তো? প্রোটোপ্লাজম না? হ্যাঁ, এর মধ্যে থেকে এই যে মাঝে নিউক্লিয়াসটা সরে নিলে, বাই করে নিলাম, তাহলে যা থাকবে পুরাটা কি? সাইটোপ্লাজম। বুঝছো? বুঝছো? আচ্ছা, না বুঝতে পারলে বলবা যে বুঝবি না স্যার। না বুঝতে পারলে কোনো লাভ হলো? বলো, বলবা। পড়তেছো তো বোঝার জন্য না? জেলির মতো স্যার এটা। হ্যাঁ, থরথরে জেলির মতো, যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি হলো কি বলো তো? সাইটোপ্লাজম। ওকে, এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, যেগুলো বললাম মুখস্থ করছি। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। প্রত্যেকের কাজ আলাদা হলে একে অপরের উপর নির্ভরশীল। এক একটার কাজ এক একটা, না? যেমন রাইবোজোম প্রোটিন কী করে? প্রোটিন তৈরি করে। আর মাইটোকন্ড্রিয়া কি? শক্তি পাওয়ার হাউস, বা পাওয়ার হাউস বলা হয়, আমরা শক্তির ঘর বলে থাকি। তো এক একটার কাজ এক একটা, ঠিক আছে? এবং লাইসোসোম এটা জীবাণু ভক্ষণ করে, একটু পর আমরা পড়বো। এই অঙ্গাণুগুলোর কোনো একটি কোষঝিল্লি বা কোষঝিল্লি, কোনোটি হলো ঝিল্লিযুক্ত, আবার কোনোটি ঝিল্লিবিহীন। বুঝতে পারছো? যে এই যে সাইটোপ্লাজমে যত অঙ্গাণু আছে, কেউ ঝিল্লি দ্বারা কাভারিং থাকে, কেউ আবার ঝিল্লি দ্বারা কাভারিং থাকে না। অর্থাৎ কেউ ঝিল্লিবদ্ধ, কেউ হলো ঝিল্লিবিহীন। কারা কি আমরা এটা মুখস্থ করবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এই যে ঝিল্লিবদ্ধ কিনা ঝিল্লিবিহীন তার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে যে কি? ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে? হ্যাঁ, ঝিল্লিযুক্ত বা ঝিল্লিবদ্ধ, এগুলা কি কি আছে আমরা নামগুলাই দেখি। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর হলো প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর হলো কি এখানে বলছে? লাইসোসোম। হ্যাঁ, তারপর হলো ওখানে আছে না, প্রথমে আছে না? না স্যার, দেওয়া নেই। মানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর, তার লাইসোসোম। নিচে দেখো অনেকগুলো আছে। এখন আমি এগুলো তোমাদের একটু মনে রাখার জন্য একটা ট্রিক্স দিই, ঠিক আছে? তাহলে এগুলো দেখা যায় মনে থাকবে না। তো এখন একটা ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন, এটা একটু বলেন তো। ঝিল্লি মানে পর্দা, বুঝছো? যেমন প্লাজমা মেমনে দেখলাম না, প্লাজমাকে ঘিরে রাখে। ঠিক কোষের একটা কাভারিং, মানে কোষ অঙ্গাণুগুলোর একটা কি? বাইরের একটা কাভারিং। সবাই তো ভিতরেই থাকে, তাহলে সবগুলো ঝিল্লিযুক্ত হওয়ার কথা ছিল। মানে ঝিল্লি মানে এক্সট্রা বাইরে আর একটা কাভারিং, প্রোটেকশন, বুঝছো? তা ঝিল্লিবিহীনটা কেন আসে? ঝিল্লি না আছে, মানে দেখা যায় এক্সট্রা কাভারিং আছে, ওটাকে আমরা ঝিল্লি বলতেছি, বুঝতে পারছো? এক্সট্রা কাভারিং, এরকম একটা বিষয়। এই যে মনে করো, সাপোজ যদি মনে করো যে আমরা ট্যাবলেটগুলো খাই, ট্যাবলেট খাই না? হ্যাঁ, ট্যাবলেটগুলো খাই, হ্যাঁ, এর বাইরে কোনো কাভারিং থাকে? তো মনে করো আচ্ছা, একটা কাঠামো আছে কিনা, ট্যাবলেটের একটা কাঠামো আছে কিনা? আছে। এখন এর বাইরে যদি আরেকটা সেলুলোজ নির্মিত বা কোনো একটা জিনিসের কাভারিং দেওয়া হইতো,
তাহলে তো ওটাই থাকতো এরকম, তাই না? ওই এগুলো তো থাকে স্যার, ওই যে যেমন- ম্যাক্স প্রো গ্যাস ট্যাবলেট হ্যাঁ, যেটা ওটা ক্যাপসুল, যেমন ক্যাপসুলে যেমন কাভারিং না, তো ওটা ট্যাবলেট এরকম কাভারিং দেওয়া যেত না। ওইটা কি দিয়ে তৈরি জিনিসটা, ওই যে ওটা হলো অনেকটা সেলুলোজ নির্মিতর মতো অনেকটা, মানে ওটা হলো স্টার্চ নির্মিত, পেটে যা হজম হয়, হজম হয়ে যায় এটা। তো মনে তো করো ওইটা সারা যদি খালি ওই গোল গোল এগুলা খাই, এখন এটা অনেকগুলা বিষয়ের কারণে এটা করা হয়। যেমন কিছু ওষুধ আছে যেগুলো আসলে দুর্গন্ধযুক্ত বা মুখে খাওয়া যায় না, তিতা লাগে, তো ওইগুলা কি তোমার এমনিতে ট্যাবলেটের মতো খাইতে পারবা? মুখে নিলে অনেকে যখন ট্যাবলেট খাইতে চায় না, তো দেখা যায় যেগুলো ওষুধ এরকম দুর্গন্ধযুক্ত, তিক্ত, মানে মানে তিতা থাকতে পারে, ঠিক আছে, এইগুলো দেখা যায় ওইভাবে ক্যাপসুল তৈরি করা হয়। ম্যাক্স প্রো কি ওরকম? হ্যাঁ তাহলে ম্যাক্স প্রো তো ক্যাপসুল আছে, ট্যাবলেটও আছে। হ্যাঁ, দেখা যায় এরকম যে এটা দেখা যায় ওই যে ডিপেন্ড করে যে আসলে দুইটাই থাকতে পারে, কথাগুলো ওই যে ডিপেন্ড করে, সবাই তো আর খাইতে পারে না সবগুলো। ওকে, ক্যাপসুল খাইতে কোনো সমস্যা হয় বলো তো? না, সবাই খাইতে পারে। ক্যাপসুলটা তো দেখি আমি ম্যাক্স প্রোর বেশি কাজ করে, ম্যাক্স ট্যাবলেট আছে। দেখো আবার অনেক বিভিন্ন জায়গায় যে পানি চলতে চলতে পরে গিয়ে একটু হজম হয়, এই জন্য দেওয়া হয় যাতে ভেতরে যায়, এগুলো বিভিন্ন কারণ আছে। তাহলে সাইটোপ্লাজমিক অঙ্গাণু ক্যাপসুল বুঝতে পারছো? ক্যাপসুল মানে কাভারিং, মানে কি এই যে এখানে ঝিল্লি মানে একটা বাইরে এক্সট্রা কাভারিং, ঠিক আছে? তো এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো কি, অনেকগুলো নাম আছে, ওই লিখে রাখছে প্রথমে। তো এটা মনে রাখবা, মায়ে পাগল, কি বলো তো? মায়ে পাগল, ঠিক আছে, মায়ে পাগল। তো মায়ে মানে কি? মাতে হলো মাইটোকন্ড্রিয়া, কতে বলছি বুড়ি কন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ওকে, এ মানে কি? এই যে এতে হলো এতে হলো কি বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে। পাতে হলে কি বলো তো? প্লাস্টিক, কি বলো তো? গতে গোলজি বস্তু, লতে লাইসোসোম। হ্যাঁ, ঠিক আছে না? বলছি গোলজি বস্তু, গতে হলো লাইসোসোম। তো বাকিগুলা কি বলো তো? ঝিল্লিবিহীন। তাহলে তো হয়ে গেল। তো এইগুলা যদি মুক্ত করতে পারো সংজ্ঞা দিয়ে, বাকিগুলো আর দরকার নেই। ওগুলোর জন্য কি সন্দেহ দরকার আছে? ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক, আর ওটা প্লাস্টিকের অংশ, প্লাস্টিক না। বুঝতে পারছো? তাহলে এটা এবার লিখে রাখো, মাই পাগল লিখে রাখো, তা মনে থাকবে না তো। হ্যাঁ। আর মাই পাগল মনে থাকবে, মায়ে পাগল, ওকে। এটা পরেরটা পাশে লিখতে পারবে এখন, এমনি মনে থাকবে না কিন্তু দেখবা, কিন্তু মায়ে পাগল থাকলে সারাজন মনে থাকবে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক, এটা এমনিতে স্যার এতে মুখস্থ করছি, মানে বই যেমন সিরিয়ালজি আছে এভাবে হ্যাঁ, মুখস্থ করছি। কিন্তু দেখবো কিছুদিন পর ভুলে যাবে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক। তাহলে দেখো এখানে প্রথমটা যেটা হলো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এটা কি? শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1894 সালে, না 1886 সালে মনন্তর 1894, মানে কি? ওইটা আসলে কি যে এটা আসলে যে ধারণা করা হয় আর কি, আসলে ওইভাবে টাউনটা কাউন্ট করা হয় না, এটাই মেনলি 86 সালে। তবে অনেকে ধারণা করে থাকে যে 1884 সালে, বুঝতে পারছো? মতান্তরে। হ্যাঁ, তা 1886 সালে, মতান্তরে 1884 সালে। তো এমসিকিউ আসলে এটাই হবে মেনলি। 1886 সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান। অল্টম্যান, এবং এর নাম দেন কি বলতো? বায়োপ্লাস্ট। বায়োপ্লাস্ট। তাহলে সর্বপ্রথম এই মাইটোকন্ড্রিয়ার নাম কি ছিল? বায়োপ্লাস্ট। নাম দেন কে? রিচার্ড অল্টম্যান, ওকে। তবে বর্তমানে পরিচিত নামটি হলো বিজ্ঞানী কার্ল বেন্ডা, কার্ল নাই কেন জানি, বিজ্ঞানী হলো কার্ল বেন্ডা, ওকে। তাহলে মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কোন বিজ্ঞানী? কার্ল বেন্ডা, ওকে। আর এই যে বায়োপ্লাস্ট, আগে নাম কি ছিল? বায়োপ্লাস্ট, নাম দেন হলো রিচার্ড অল্টম্যান। মতান্তরে 1894 সালে এটি দুই স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? আবরণী বা ঝিল্লি দ্বারা ঘেরা, মনে রাখতে হবে এটা হলো দুই স্তর বিশিষ্ট। বড় করে মেডিকেলে এগুলো পড়বা যে এক স্তর বিশিষ্ট ঝিল্লি কোনগুলো আর দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি কোনগুলো, দরকার নেই। এগুলা কি এক স্তর না দ্বি স্তর? দ্বি স্তর, এটা এগুলো দরকার নাই, এগুলো প্রশ্ন আসবে না। স্তরটি ভেতরের কোষের অঙ্গাণু, ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, ক্রিস্টি বলে। হ্যাঁ, এদেরকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে কি বলা হয়? অক্সিজম বলা হয়, বুঝছো? তাহলে আমরা একটু দেখি, এই যে এখানে দেখো এই যে দুইটা লেয়ার আছে, কয়টা লেয়ার? দুইটা স্তর বিশিষ্ট। এই যে একটা বাহিরের একটা আর একটা ভেতরের, দেখো এই যে, কিন্তু ভেতরটা দেখো মাঝে মাঝে ভেতরটা কি হয়েছে? ভাঁজ হয়েছে,
তাই না? এই ভাঁজ হয়ে যেটা তৈরি করলে এদেরকে আমরা কি বলবো? ক্রিস্টি। মানে ভাঁজটাতে তৈরি করলে এই ভাঁজটাকে আমরা কি বলতেছি এখানে? ক্রিস্টি বলতেছি, ঠিক আছে? ভাঁজকে আমরা কি বলতেছি? ক্রিস্টি বলতেছি, ওকে। আর বাইরে এটাকে ঝিল্লি। ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট, ওকে। আর ভেতরের স্তরটা আমাদের ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে, ওকে। এবং দেখবো আমরা এখানে এই ভেতরের স্তরটা যেটা আছে এটার গায়ে ছোট ছোট দানার মতো কিছু যুক্ত আছে গোলাকার। এদেরকে কি বলা হয় বলো তো? অক্সিজোম, ওকে। অক্সিজোমে উৎসেচক বা এনজাইম সাজানো থাকে, কি থাকে? এনজাইম। বিভিন্ন প্রয়োজনীয় এনজাইম সাজানো থাকে, ওকে। মাইটোকন্ড্রিয়নের ভেতরে, যেটা এক বছরে মাইটোকন্ড্রিয়ন বলা হয়, ভেতরে ম্যাট্রিক্স, ভেতরে থাকে কি বলতো? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে অন্তঃকাত্র বা ভেতরের অংশটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। সব কিছু ক্ষেত্রে এরকম হয় যে ভেতরের অংশটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স মেনলি বলে থাকি আর কি। তো মাইটোকন্ড্রিয়নের ভেতরে থাকে হলো ম্যাট্রিক্স। এবং জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি বলতো? শ্বসন কার্যে সহায়তা করা এবং শ্বসন কার্যের মাধ্যমে শক্তি উৎপাদন করা। আমরা দেখব, আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো শ্বসন কি, কাকে বলে, কীভাবে হচ্ছে। বুঝতে? আমরা যে খাবারটা খাই, খাবার খাইলে এখান থেকে কী তৈরি হয়? গ্লুকোজ না? গ্লুকোজ খাই। এই গ্লুকোজ এই কোষে গিয়ে ভেঙে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? তো ওই শক্তি উৎপন্নের প্রক্রিয়াটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়াতে। এই জন্যে এবং শক্তি ওখানে জমা থাকে, এই জন্য আমরা কী বলি? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলি। বুঝতে পারছো? তোমরা পরে দেখবে যে শ্বসন ক্রিয়ার ধাপ 4টি। কী কী 4টি ধাপ আছে, বুঝছো? শ্বসনের, অর্থাৎ এই যে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্নের ধাপ 4টি। এটা হলো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহন তন্ত্র। এর মধ্যে প্রথমটা বাদ দিয়ে বাকি যে কয়টা আছে 3টা। কয়টা তাহলে শ্বসনের ধাপ কয়টি? 4টি। তৃতীয় চক্রে স্যার বেশি শক্তি উৎপাদন। এই 4টির মধ্যে প্রথম শেষের 3টা। প্রথমটা হলো গ্লাইকোলাইসিস, যেটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, যেটা ঘটে সাইটোপ্লাজমে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। লিখে রাখো এখানে, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। এটা পড়বা পরে যায় অবশ্য, ওকে ওকে। তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার ভেতরে সম্পন্ন হয়। শ্বসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো 3 নাম্বার ধাপটা। নাম কি? ক্রেবস চক্র। এখানে সবথেকে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় তৃতীয় ধাপে। অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে কী হয়? সম্পন্ন। অর্থাৎ এই যে সব প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে গেলে এনজাইমের দরকার হয়। কিসের দরকার হয়? এনজাইম বা প্রভাবক। এগুলো কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। এর জন্য মাইটোকন্ড্রিয়াতে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, ওকে। তোমরা দেখবে যে ক্রেবস চক্রে সবথেকে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। পরীক্ষা আসে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়? উত্তর দিবা যে জীবদেহের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। জীবদেহের বেঁচে থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন, ঠিক আছে? শক্তির প্রয়োজন। আর জীবদেহের এই শক্তি শোষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। আর শোষণ প্রক্রিয়ার 4টি ধাপের মধ্যে প্রধান 3টি ধাপই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, ঠিক আছে? তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। সুন্দর কথা না? তো জীবদেহের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন, আর এই শক্তি শোষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কোষে উৎপন্ন হয়। আর উদ্ভিদ কোষে উৎপন্ন হয় এবং উদ্ভিদ কোষে মানে তৈরি হয় উদ্ভিদ কোষে কেন মানে কোষে উৎপন্ন হয় আর কি। এবং এই মানে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় এবং শোষণ প্রক্রিয়ার 4টি ধাপের মধ্যে প্রধান 3টি ধাপই মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। তাই বলা হয় মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস, ওকে। আবার বলবো, জীবদেহের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন, আর এই শক্তি জীবদেহে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। আর শোষণ প্রক্রিয়ার প্রধান 4টি ধাপই মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। ফোন নাম্বার আসলে দিতে পারবো, গাড়ি দেখবে একটু। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে এখানে কি দেখলাম? মাইটোকন্ড্রিয়া হলো আমাদের সাইটোপ্লাজমীয় একটি অঙ্গাণু, যেটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে। বাইরের স্তরটা প্লেন থাকে, কিন্তু ভেতরের স্তরটা কি করে? ভাঁজ হয়ে থাকে। এবং এই ভাঁজকে ক্রিস্টি বলা হয়ে থাকে। ক্রিস্টির গায়ে ছোট ছোট গোলাকার দানাদার কিছু যুক্তি থাকে, তাকে অক্সিজম বলা হয়ে থাকে। অক্সিজমে বিভিন্ন এনজাইম থাকে যেগুলো আমাদের শ্বসন ক্রিয়ায় সাহায্য করে, ওকে। আমরা জানি জীব দেহে শক্তি উৎপাদনের বা শোষণের যে ধাপগুলো আছে 4টি,
এর মধ্যে প্রথমটা হলো গ্লাইকোলাইসিস, যেটা সাইটোপ্লাজমে, বাকি যে তিনটা ধাপ অ্যাসিটাইল ক্লোরাইড, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই তিনটা হলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ঠিক আছে, কেননা এই চক্রগুলো সম্পন্ন হতে যে এনজাইম দরকার এগুলো কোথায় আছে? মাইটোকন্ড্রিয়াতে আছে। ওকে, তো এইটুকু বুঝলাম। আর এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। এই উৎপন্ন শক্তি প্রতিটা জীব ব্যবহার করে থাকে। ওকে ওকে, তো এইভাবে বুঝে পড়বা, তাহলে মুসকে শেষ। এবং মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে কার্ল বেন্ডার। ঠিক আছে, ওকে। তারপর দেখো প্রাককেন্দ্রিক কোষে, প্রাককেন্দ্রিক মানে কি? আদি কোষ। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমন কেন্দ্রিক মানে আদি কোষ। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও, যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনোডিস, কি বড় নাম, ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। ঠিক আছে, ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনোডিস, এগুলোতে কি নাই বলো তো? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। এগুলো পড়ে রাখতে পারো, কাদের মধ্যে নাই। ওকে, তাহলে এটা এমনি মনে রাখতে পারো। তাহলে এমটিতে কি নাই? প্রকৃতি কোষে এমটি, প্রকৃতি কোষে মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়া এমতে মাইটোকন্ড্রিয়া, এমতে এমটি। এমতে হলে কি, যে এটা, আর টিতে হলো এটা ট্রাইকোমোনাস। বুঝতে পারছো? মানে এগুলো তো আসবে এমসিকিউতে। ঠিক আছে, যদি আসে তাহলে তোমার শুধু প্রথম অক্ষরটা মনে রাখা একটু দরকার, এমটি। বুঝছো? এর মধ্যে যেটা থাকবে সেটাই। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসে কোনো এক সময় সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল। ঠিক আছে, আগে ছিল না, পরে ঢুকে পড়ে, তারপর থেকে সেটি কোষে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এখন পর্যন্ত এখন পর্যন্ত পাওয়া তথ্য থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা যায়। এটা তো আসলে সবাই করে, যে মানুষ তো সবাই ভাবে যে ওয়াকুশীয় থেকে আগে ছিল অকুশীয়, দেন ভাইরাল, তারপর আদিকোষীয়, দেন প্রকৃতি কোষীয়, ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে এরকম হয়েছে, তাই না? আরো তো কি যে হয় পরে, এগুলো জানি না, ভুল কথা, এগুলো এমনি ধারণা বিজ্ঞানীদের। তো আমরা তো জানি যে সৃষ্টি করতে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, শেষ। তাহলে আমাদের পড়া দরকার কি? না, এগুলো তো তোমরা এখন পড়তে হবে, সায়েন্সের বিষয় করতে হবে না, না পড়লে মার পাইবা। এখন তো প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া বললাম, প্লাস্টিক। প্লাস্টিক কোন কোষের বৈশিষ্ট্য? উদ্ভিদ প্রাণী, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে তো প্লাস্টিক থাকেই না। বিজ্ঞানী আর্নস্ট হেকেল 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিক আবিষ্কার করেন। ঠিক আছে, এটা কি আবিষ্কার করেন? আর্নস্ট হেকেল। প্লাস্টিকের প্রধান কাজ খাদ্য উৎপাদন করে। কি করা? খাদ্য উৎপাদন করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করা, পরাগণে সাহায্য করা। তো সবগুলার কাজ কিন্তু এক না, প্লাস্টিকের প্রকারভেদ আছে। ঠিক আছে, প্লাস্টিক হলো 3 ধরনের। কয় ধরনের? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হলো লিউকোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট কাদেরকে বলা হয়? ক্লোরোপ্লাস্ট মানে কি? ক্লোরোফিল যুক্ত, ক্লোরোফিল থাকে, অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয় থাকে। এগুলো পাতা, কচিকাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়। বুঝছো? এবং প্লাস্টিকের গ্রানা অংশ সূর্য আলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে, হ্যাঁ, ভেতরে একটা অংশ আছে গ্রানা। দেখো এখানে তাহলে প্লাস্টিকের যদি গঠন দেখো, বাইরে কি ঝিল্লি আছে, ঝিল্লিবদ্ধ, আর এই যে ভেতরের অংশটা কি বলতেছি আমরা? এস্টোমা বলতেছি। ওখানে বলতেছিলাম ম্যাট্রিক, এখানে বলতেছি এস্টোমা। বিষয়টা মনে রাখতে হবে। এখানে আর এই কোজলি মানে প্লাস্টিকের চিত্র লাগবে না তো? এগুলা লাগে না, প্লাস্টিক লাগবে না, তাও একটু আসতে পারে না, মনে হয় মাইটোকন্ড্রিয়া আসবে। এটা 7 এ আসছিল, এটা তাও এটা আট করবা। এটা কি মাইটোকন্ড্রিয়া পাই, সমস্যা এটা আট করবা। কোনটা এটা? হ্যাঁ, তাহলে দেখো এস্টোমা, এই যে দেখো ভেতরের অংশটাকে বলতেছি আমরা এস্টোমা। কি বলতেছি? এস্টোমা। আর আগের মাইটোকন্ড্রিয়াতে বলছিলাম কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, মতে মাইটোকন্ড্রিয়া, মতে ম্যাট্রিক্স, মতে মাইটোকন্ড্রিয়া, মতে ম্যাট্রিক্স। আর এটা হলো এস্টোমা। ওকে, এস্টোমা। আর এই যে দেখবা এরকম প্লেটের মধ্যে কিছু সাজানো থাকে, কিছু প্লেটের মতো, এদেরকে বলা হয় থাইলাকয়েড। কি বলা হয়? গ্রামে বলা হয় থাইলাকয়েডকে কি মানে মানে প্লেটকে কি বলা হয়? থালা বলা হয়। তো গ্রামে দেখবা যে এখানে গ্রামে প্লেটকে কি বলা হয়? থালা বলা হয়। বুঝছো? তো ওখানে থালা যেমন একবার থালার মতো সাজানো থাকে, থাইলাকয়েড। ঠিক আছে, এটা মনে রাখবা।
ওকে, তাহলে দেখো এখানে আর ঝিল্লি তো মনে করে এটা দুইটা থাকে ঝিল্লিবদ্ধ, এখানে দুই বহির্ঝিল্লি। স্তর একটা হলো বহির্ঝিল্লি, একটা হলো অন্তর্ঝিল্লি। গ্রানা কোনটা? এই যে গ্রানা, এটা এই যে থাইলাকয়েড গুলো পাশাপাশি যুক্ত হয়ে ভেতরে যে অংশটা গ্রহণ করে এই যে এরকম কানেক্ট করে, এগুলো হলো গ্রানা। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এগুলো ভেতরে বেশি পড়তে হবে না। তাহলে এখানে দেখো এই আবদ্ধ সৌরশক্তি কি বলতো কোথায় যাবে? স্ট্রোমাতে। এস্ট্রোমাতে অবস্থিত। এস্ট্রোমা বলতে এই যে ভেতরে ম্যাট্রিক্সের মতো দানাদার যেখানে তল পথে দুর্গম বলা হয়, আমার এস্ট্রোমা বলা হয়। এস্ট্রোমাতে কি থাকে? এখানে এনজাইম থাকে। ওকে, উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। এটা পরবর্তী অধ্যায় পড়বো যে কীভাবে উদ্ভিদ কীভাবে গ্লুকোজ তৈরি করে, বুঝছো? সরল শর্করা যেখানে কী কী লাগে বলো তো? কার্বন ডাইঅক্সাইড লাগবে, তারপর পানি লাগে, তাই না? আমরা আরও পড়ছি ক্লোরোফিল লাগে। ক্লোরোফিল বলতে এই যে ক্লোরোপ্লাস্ট উপাদান লাগবে, এখানে এর উৎসেচকগুলো লাগবে, এনজাইমগুলো। তারপর বলছি না ক্লোরোফিল, পাতার ক্লোরোফিল, সূর্যালোক পড়ছো না এইভাবে? C6H12O6 পড়ছো না? ছোটো ক্লাসে C6H12O6 যেটা কিসের সঙ্গে? গ্লুকোজ। গ্লুকোজ না? হ্যাঁ। এগুলো দেখবা কিন্তু আরও। তাহলে এই যে এই কাজটা কিন্তু ঘটে আমাদের এখানে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে, ঠিক আছে? এগুলাই বলছে যে বিভিন্ন এই যে এনজাইমগুলো যেগুলো আছে, বুঝছো? এনজাইমগুলোর উপস্থিতিতে মাইটোকন্ড্রিয়া বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে, তাই এতে সবুজ দেখায়। ক্লোরোফিলটা হলো সবুজ রঞ্জক বিশিষ্ট, বুঝছো? বা সবুজ রং বিশিষ্ট, এই জন্য এটাকে সবুজ দেখায়। এছাড়া এতে কি থাকবে? ক্যারোটিনয়েড বা রঞ্জক নামে এক ধরনের রঞ্জক, মানে রং থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ওই যে উদ্ভিদ যেগুলো আছে ওদেরকে রঙগুলা যেমন ফুলগুলা। বিভিন্ন রঙের কারণে বিভিন্ন কালার দেখতে পাই আমরা, ঠিক আছে? আর রঙের কারণে তো রং দেখা যাবে, কালার দেখা যাবে, বর্ণময় দেখা যাবে। তো এটা হলো ক্লোরোপ্লাস্ট। দেন হলো কি বলতো? ক্রোমোপ্লাস্ট। প্লাস্টিকটা পড়ে নাকি? একটু পড়ে দিই। ক্রোমোপ্লাস্ট বলতে কি বোঝায়? ক্রোমোপ্লাস্ট মানে এটা রঙিন প্লাস্টিক। যেটা রঙিন প্লাস্টিক এটা হলো ক্রোমোপ্লাস্ট। আমরা দেখি যে বর্ণময় যেগুলো উদ্ভিদ দেখি, বর্ণময় বিভিন্ন ধরনের ফুল দেখি, এই ফুলগুলোর জন্য দায়ী হলো এই ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? এগুলো হলো রঙিন প্লাস্টিক, তবে সবুজ নয়। সবুজ এক ধরনের কিন্তু রং, কিন্তু এটা সবুজ নয়। সবুজটা হলো ক্লোরোপ্লাস্ট। সবুজ ফুলটুল বাদ দিয়া সবুজ অংশটাতে ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্লোরোপ্লাস্ট। আর বাকি যার রং আছে সব হলো ফুলের ডাটাগুলা, তাহলে ওগুলা তো ওখানে ক্লোরোপ্লাস্ট থাকবে। ক্লোরোপ্লাস্ট। তাহলে হ্যাঁ। ফুলের যেগুলা রঙিন যেটা ওইটা থাকবে জবা ফুলের যে লাল অংশটা হ্যাঁ, তাহলে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, আরে ক্লোরোপ্লাস্ট কেন? এই যে ক্রোমোপ্লাস্ট না? হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট হলো সবুজটা। এসব প্লাস্টিডে জ্যান্থোফিল থাকতে পারে। জ্যান্থোফিলের রং কি বলতো? হলুদ। ক্যারোটিন থাকলে কমলা, এবং হলো ফাইকো অ্যারিথ্রিন মানে লাল, এবং ফাইকো সায়ানিন থাকলে নীল। সায়ানিন থাকলে নীল বুঝবা, ঠিক আছে? এরিথ্রিন এটা লাল হয় থাকে। এরিথ্রোসাইট আমরা একটু পড়বো, রক্ত যখন পড়বো, এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা যেটা লাল হয়ে থাকে, ওটা বন্য একবার। এরিথ্রিন লাল, ফাইকো সায়ানিন হলো নীল, এবং ক্যারোটিন এটা হলো কমলা। পড়ছো না? এই যে মানে ক্যারট পড়ছো? ক্যারট মানে কি? গাজর। কেমন দেখতে? কমলা। তো মনে রাখবা ক্যারট থেকে কমলা, তাহলে ক্যারোটিন, ঠিক আছে? আমরা মনে রাখবা, হয়ে যাবে। জ্যান্থোফিল এটা হলো হলুদ। তো এই নামগুলো কিন্তু আমি ধরবো, বুঝছো? কী কী রং থাকে, ওকে, রঞ্জক থাকে। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে আবার নীল, কোনোটিকে আবার লাল দেখায়, এবং সবগুলো মিশ্রণের মাধ্যমে বিভিন্ন ধরনের রং তৈরি করতে পারে। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা, উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। একটা ফুল আকর্ষণীয় হওয়া মানে কি? তুমি গিয়েও ধরবা, তুমি ধরে পরাগণে সহায়তা করতে পারো। আবার বিভিন্ন ধরনের কি পতঙ্গ, পাখি যাবে, এতে করে পরাগণে সহায়তা হবে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। গাজরের মূলে কি পাওয়া যায়? তাহলে যে ক্যারোটিন পাওয়া যাবে। ফুলকে গাজরের মূলে মানে কোনটা? গাজর যেটা আমরা খাও ওটা আসলে মূল, গাছ তো পুরো অংশটা, বুঝছো? ফুলকে আকর্ষণীয় করে পরাগণে সাহায্য করে এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে। সংশ্লেষণ মানে কি? তৈরি করে জমা রাখে, এবং ওই রংটা ধারণ করে, ঠিক আছে? তাহলে এখানে রঙগুলোর নাম মুক্ত করতে হবে, এবং কাজটা কি? মেনলি পরাগণে সহায়তা করা। আরেকটা আছে, এটা হলো লিউকোপ্লাস্ট। লিউকো মানে হলো সাদা বা বর্ণহীন, মেনলি বর্ণহীন। এই যে বর্ণহীন আমরা বলি সেটাকে সাদা, ঠিক আছে? লিউকোপ্লাস্ট মানে সাদা। যেসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকবে না তাদেরকে বলা হবে লিউকোপ্লাস্ট। মেইনলি হয়ে থাকে যাদের মধ্যে সূর্যের আলো পৌঁছায় না, তাদের ক্ষেত্রে মেইনলি লিউকোপ্লাস্টটা দেখা যায়। যেমন মূলে অধিকাংশ উদ্ভিদের মূল দেখবা কি? সাদা না? শেকড়
ও শেকড়। শেকড় কি হুম। সাদা না? আচ্ছা, যখন আলু আবার না আলুটা ওটা কি শিকড় ইয়া? না, আলু ওটা আসলে শেকড় না। কি হলো, ওটা রূপান্তরিত কাণ্ড। ওই আর আলু নাকি কি মাটির নিচে জানি কি হ্যাঁ, ওটা আলুকে ওটা বলা হয় রূপান্তরিত কাণ্ড, বুঝছো? কালার আছে এটা, ওগুলো পরে পড়বা আর কি। আলু ওটা যে খায় ওটা আসলে মূল না, ওটা শেকড় না, ওটা রূপান্তরিত এক ধরনের কাণ্ড। তো অর্ধেকটা দিলে পুরোটাই একটা হয় আলু। হ্যাঁ। তো দেখো, যে সকল কোষে সূর্যের আলো পৌঁছায় না তাদের ক্ষেত্রে আমরা এগুলা পেয়ে থাকি আর কি। যেমন মনে করো তোমার যদি ঘাস দেখো, মাঠের দেখবা, মাঠের ঘাসের মধ্যে কোনো একটা ইট যদি রেখে দাও, কিছুদিন পরে দেখবো সাদা হয়ে গেছে। সাদা না, এমনি মানে ফ্যাকাশে সাদা হয়ে গেছে, কালার হয়ে যায়। সাদা হয়ে যাবে, অনেকদিন রেখে দিলে সাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো আসলে ঘাসের রং তখন সাদা হয়ে যাবে। হ্যাঁ সাদা হয়ে যাবে, দেখিও তুমি। কিন্তু এটা স্যার এমনিটা এই যে আপনার গেঞ্জি এরকম কালারের মতো হয়। এরকম কালার হবে না, সাদাই হবে, অনেকদিন রেখে দিবা। 2-3 দিন বা একদিন 2 দিনের রাখলে খেয়াল করবে, তোমার স্যারকে জিজ্ঞেস করো, স্যারের অভিজ্ঞতা আছে। এটা কখন হয়? যখন ওই যে মোবিল টোবিল পরে তখন। অনেকদিন দীর্ঘদিন যখন থাকবে, ইটের নিচে ঢাকা থাকবে, তখন দেখবে এটা সাদা হয়ে যায়। মানে একদম কালারফুল জিনিস তো একদম মানে হঠাৎ করেই তো সাদা হবে না, সাদার দিকে যায় আর কি। দেখা যায় অনেকদিন থাকলে অনেকটা সাদার সাথে মনে হয়। সেখানে এদের পাওয়া যায়। এদের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। মূল কি করে? খাদ্য সঞ্চয় করে না, সঞ্চয় করা। আলুর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। ক্রোমোপ্লাস্টও আছে। নাই, এটা অ্যাড করে দাও আর কি, নাই অ্যাড করে দাও। লিউকোপ্লাস্ট মানে আরো মানে অন্য প্লাস্টিকে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, নর্মাল যেমন বললাম, সবুজ ঘাসে যদি তুমি ইট দিয়ে রাখো, সেটা কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। আবার যদি ইটটা সরাই দাও, কিছুদিন পরে দেখবা কি হয়ে গেছে? সবুজ হয়ে গেছে। এরকম তো সকল উদ্ভিদের সবুজ এরকম না। তাহলে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। হ্যাঁ, হতে পারে। তো ক্রোমোপ্লাস্ট লিখি, লিখে দাও, অন্য প্লাস্টিকে রূপান্তরিত হয়। তাহলে এগুলোই পড়া, ঠিক আছে।